প্রিয় ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আঙ্গুরা ম্যাডাম, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজ আমরা পড়ব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোকবিজ্ঞান। জ্যামিতিক আলোকবিজ্ঞান অধ্যায় আজকে আমরা পড়ব। চলো আমরা পড়ায় যাই। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাই ক্লাসে জয়েন করে ফেলো, খাতা কলম নিয়ে রেডি হও। হ্যাঁ, আমরা চলে আসছি পড়ায়। আমরা দেখি এই চ্যাপ্টারে আমাদের শিখন ফলগুলো কি কি। জ্যামিতিক আলোকবিজ্ঞান, এই চ্যাপ্টারে আমরা ফার্মাটের নীতি ব্যাখ্যা করতে পারবো। ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলন প্রতিসরণের সূত্র বিশ্লেষণ করতে পারবো। লেন্স তৈরির গাণিতিক সমীকরণ নির্ণয় করতে পারবো। মাইক্রোস্কোপের মূলনীতি ব্যাখ্যা করতে পারবো। টেলিস্কোপের মূলনীতি ব্যাখ্যা করতে পারবো। রিফ্লেক্টিং টেলিস্কোপের মূলনীতি ব্যাখ্যা করতে পারবো। প্রিজমে আলোর প্রতিসরণ ও বর্ণালী বিচ্ছুরণ ব্যাখ্যা করতে পারবো। এছাড়াও এই অধ্যায়ে রয়েছে আমাদের দুইটি ব্যবহারিক রয়েছে। একটি দর্পণ ও উত্তল লেন্স ব্যবহার করে তরলের প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে পারবো। আর একটা হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব ও ক্ষমতা নির্ণয় করতে পারবো। আসলে আমরা দেখে নিই জ্যামিতিক আলোকবিজ্ঞান কি। আলোকবিজ্ঞান তথা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান। জ্যামিতিক আলোকবিজ্ঞানে আলোক রশ্মির সাহায্যে আলোর সঞ্চারণ বর্ণনা করা হয়। আলোকবিজ্ঞানে রশ্মিকে আলোর মডেল হিসেবে বিবেচনা করা হয়। আমরা জানি আলো এক প্রকার তরঙ্গ। আলোর তরঙ্গমুখের সাথে লম্ব বরাবর শক্তি সঞ্চালনের দিকে একটি রেখা বিবেচনা করলে তাকে আমরা আলোকরশ্মি বলি। আবার বলছি, আমরা জানি আলো এক প্রকার তরঙ্গ। আলোর তরঙ্গমুখের সাথে লম্ব বরাবর শক্তি সঞ্চালনের দিকে একটি রেখা বিবেচনা করলে সেই রেখাকে আমরা বলি আলোকরশ্মি। আলোকরশ্মি আমাদের তিনটি আলোকযন্ত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা ক্যামেরা, প্রথমত আছে ক্যামেরা, তারপরে মাইক্রোস্কোপ এবং প্রিজমে আলোর প্রতিসরণ। তারপরে আসো আলোর প্রতিফলন কি। আলো যখন বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। একে বলা হয় আলোর প্রতিফলন। প্রথম মাধ্যমে ফিরে আসে কিছু আলো, প্রথম মাধ্যমে ফিরে আসে, একে বলা হয় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের দুটি সূত্র আছে। একটা হলো আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদাই সমান হয়। এখানে আমরা আলোকের প্রতিফলনের সূত্র দুটি পড়ব এবং আলোর প্রতিফলনের সংজ্ঞাটা পড়ব। এরপর আসো আমরা দর্পণ দেখি। দর্পণ দুই প্রকার, সমতল দর্পণ, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। আমরা দুটি চিত্রে দেখছি যে একটি অবতল দর্পণ, একটি উত্তল দর্পণ। দেখো, অবতল দর্পণ হচ্ছে গোলীয় পৃষ্ঠে এমন একটি অংশ যার বাহির পৃষ্ঠটি আমাদের চিহ্নিত করা থাকে। আর উত্তল দর্পণে দেখো ভিতরের অংশটি চিহ্ন করা থাকে। এভাবে আমরা এটাকে আঁকি, এটাকে দেখাই। এখানে ও বা সি হচ্ছে কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস দূরত্ব এবং পি হচ্ছে মেরু। ঠিক একইভাবে এখানেও এফ হচ্ছে ফোকাস দূরত্ব, সি হচ্ছে কেন্দ্র, গোলকটির কেন্দ্র এবং পি হচ্ছে মেরু।
আলোর প্রতিসরণ। এবার আমরা দেখছি আলোর প্রতিসরণ কাকে বলে। আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপতিত আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকেই বলা হয় আলোর প্রতিসরণ। আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপতিত আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কয়েকটি বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে এক আপতন বিন্দু, অভিলম্ব। তাহলে আপতন বিন্দু হচ্ছে আলোকরশ্মি বিভেদ তলের যে বিন্দুতে আপতিত হয়ে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে সেই বিন্দুটাকে আমরা বলবো আপতন বিন্দু। অভিলম্ব, আপতন বিন্দুতে অঙ্কিত তলের উপর যে লম্বটি অঙ্কিত হবে সেটাই হলো অভিলম্ব। আলোকরশ্মি আলোর সাপেক্ষে হালকা মাধ্যমে বা বায়ু মাধ্যম ধরতে পারি আমরা, হালকা মাধ্যম থেকে আলোর সাপেক্ষে ঘন মাধ্যম যেমন পানি। অর্থাৎ আমরা এমন জিনিস নিব যে আমরা জানি তিনটি মাধ্যম আমরা সাধারণত ধরি, বায়ু, পানি এবং কাঁচ। তাহলে আমরা এখানে বায়ুর চেয়ে ঘন হচ্ছে পানি। তাহলে আলোর সাপেক্ষে ঘন মাধ্যমে পানি প্রবেশ করলে অভিলম্বর দিকে সরে যায়, আর ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এইটা দেখে আমরা বুঝতে পারবো যে এর অভিলম্ব কোন কোথায় কত হবে, কিভাবে আমরা নির্ণয় করতে পারবো। চিত্রে দেখো একটি হালকা মাধ্যম, একটি ঘন মাধ্যম। হালকা মাধ্যম এখানে ধরা হয়েছে এক্স, ঘন মাধ্যম ধরেছি ওয়াই। অর্থাৎ একটি বিভেদ তল, এই লাইনটা বিভেদ তল, আর অভিলম্ব হচ্ছে ডটেড লাইনটা অভিলম্ব। ডটেড লাইন থেকে দেখো বাম পাশে একটা কোণ করে আলোকরশ্মি এ হতে ও বিন্দুতে পৌঁছায়। এখানে যে কোণটি তৈরি হয়েছে সেটা পি, এবং এখানে প্রতিসরণের পর যে কোণটি তৈরি হয়েছে সে কোণটি মনে করি কিউ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে ঘন মাধ্যমে এসেছে, তাই আলোকরশ্মিটি এ ও অভিলম্বর দিকে সরে এসেছে, অর্থাৎ ও বি বরাবর একটু সরে এসেছে, অর্থাৎ পি কোণের চেয়ে কিউ কোণ ছোট হয়েছে। তাহলে চিত্রে এক্স মাধ্যম থেকে ওয়াই মাধ্যমে আলোকরশ্মি আপতিত হচ্ছে, যেখানে এ ও আপতিত রশ্মি, ও বি প্রতিসরিত রশ্মি এবং পি ও আর প্রাইম অবিলম্ব। এ ও আর আপতন কোণ এবং বি ও আর প্রাইম প্রতিসরণ কোণ। তাহলে আমরা এখানে চিনলাম বিভেদ তলটা কোনটা, আপতন কোণ, প্রতিসরণ কোণ, আপতন বিন্দু এবং অভিলম্ব। এবার আমরা চলে আসছি প্রতিসরণের সূত্র। এখানেও প্রতিফলনের মতোই দুইটি সূত্র আছে। এক হচ্ছে প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করবে। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি বা প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করবে। দ্বিতীয় সূত্র, একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব থাকবে। এই সূত্রটিকে স্নেলের সূত্র বলা হয়ে থাকে। তাহলে এখানে আমরা চিত্রে দেখছি যে একটি আছে বাতাস, একটি মাধ্যম, পানি আর একটি মাধ্যম। বাতাস মাধ্যম থেকে এ বি এ ও এখানে ও হবে ও এন প্রাইম, আবার এন প্রাইমের দিকে আলোকরশ্মিটা চলে আসছে
অর্থাৎ পানির মাধ্যমে। তাহলে এ ও এন হলো আই এবং এন প্রাইম ও সি হচ্ছে আর, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিসরণ কোণ এর অনুপাত সর্বদাই ধ্রুবক। তারপরে আসি, দেখো আমরা বিম্ব, আমরা সমতল দর্পণে নিজের বিম্ব দেখতে পাই এবং সেটা গলীয় দর্পণেও দেখতে পাই, গলীয় তলেও দেখতে পাই। তাই আমরা বিম্বটাকে একটু খেয়াল করি। দুই রকমের বিম্ব আছে, বাস্তব এবং অবাস্তব। তাহলে প্রথমে আসো বিম্বর সংজ্ঞা দেখি। কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে যা অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটাকেই প্রথম বিন্দুর বিম্ব বলে, ইমেজ বলে। অর্থাৎ কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে প্রতিসৃত বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাকে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বলে। তাহলে বিম্ব দুই প্রকার, এক হলো বাস্তব বিম্ব রিয়েল ইমেজ এবং অবাস্তব বিম্ব ভার্চুয়াল ইমেজ। তাহলে বাস্তব বিম্ব, কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব বিম্ব বলে। আর অবাস্তব বিম্ব, কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে না, অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব বিম্ব বলে। এরপর আমরা দেখব বাস্তব এবং অবাস্তবের পার্থক্য কি। এটা পরীক্ষায় আসে 2 নম্বরে, ভালো করে দেখে নিও এগুলো। বাস্তব বিম্ব, কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হলে বাস্তব বিম্ব গঠিত হয়। কোনো বিম্ব থেকে নিঃসৃত আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাকে অবাস্তব বিম্ব বলে। প্রতিফলিত বা প্রতিসরিত আলোকরশ্মির প্রকৃত মিলনের ফলেই বাস্তব বিম্ব গঠিত হয়। অবাস্তব বিম্বের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলোর প্রকৃত মিলন হয় না, চোখে দেখা যায় এবং পর্দায়ও ফেলা যায়। বাস্তব বিম্ব চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়, চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না অবাস্তব বিম্ব। অবতল দর্পণ এবং উত্তল লেন্সে এই বাস্তব বিম্ব গঠিত হয়। সব রকমের দর্পণ ও লেন্সেই অবাস্তব বিম্ব উৎপন্ন হয়। তাহলে আমরা বিম্বের পার্থক্যগুলো ভালো করে পড়ব। এরপরে আছো প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক হলো আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো এক স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে গমন করে, একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব রাশি। এই ধ্রুবককে প্রতিসরাঙ্ক বলে। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এ ও এবং ও বি দুইটি, একটি রশ্মি আলোকরশ্মি দুইটি মাধ্যমে, একটি হচ্ছে এক্স মাধ্যমে, একটি হচ্ছে ওয়াই মাধ্যমে। এক্স মাধ্যমটাকে যদি আমরা মনে করি বায়ু এবং ওয়াই মাধ্যমটাকে যদি মনে করি আমরা পানি, তাহলে দেখা যাচ্ছে এ ও আর মানে পি অ্যাঙ্গেল আপতন কোণ এবং আর প্রাইম ও বি এটা হচ্ছে কিউ অ্যাঙ্গেল অর্থাৎ প্রতিসরিত কোণ। তাহলে বি ইটা এ ইকুয়াল টু সাইন আই
sin r by sin I equal to 1 by sin I by sin r equal to a divided by a eta b। আচ্ছা, তাহলে এই চিত্র দিয়ে আমরা প্রতিসরণাঙ্ক কাকে বলে ব্যাখ্যা করতে পারবো। এরপরে আসো আমরা দেখি পরম প্রতিসরণাঙ্ক। পরম প্রতিসরণাঙ্ক আমরা ওখানে বলেছিলাম একজোড়া নির্দিষ্ট মাধ্যম একটি নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি। এই একজোড়া নির্দিষ্ট মাধ্যমের মধ্যে একটি যদি বায়ু হয়, তাহলে আরেকটি যদি অন্য কোনো মাধ্যম হয়, তাহলে আমরা সেই প্রতিসরণাঙ্কটাকে অনুপাতটাকে বলবো আলোর পরম প্রতিসরণাঙ্কের সংজ্ঞা। তাহলে সুন্দর করে বলা যায়, কোনো নির্দিষ্ট রঙের আলো যখন শূন্য মাধ্যম থেকে কোনো স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত উক্ত মাধ্যমটির পরম প্রতিসরণাঙ্ক অনুপাতকে উক্ত মাধ্যমটির পরম প্রতিসরণাঙ্ক বলে, অর্থাৎ অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিং ইন্ডেক্স। অর্থাৎ শূন্য মাধ্যমে কোনো নির্দিষ্ট রঙের আলো রশ্মি আপতন কোণ পি এবং অন্য মাধ্যমটি ধরি এক্স ওয়াই মাধ্যমে প্রতিসরণ কোণ কিউ হলে আমরা লিখতে পারি ইটা ইজ ইকুয়াল টু সাইন পি বাই সাইন কিউ। চিত্রে আমরা দেখলাম পরম প্রতিসরণাঙ্ক কীভাবে দেখানো যায়। মনে করি এ বি ও সি তিনটি স্বচ্ছ ও ভিন্ন ভিন্ন আলোকীয় ঘনত্বের মাধ্যম। এ বি সি তিনটি ভিন্ন ভিন্ন ঘনত্বের আলোকীয় মাধ্যম। মাধ্যমত্রয় এ বি সি এ এই ক্রমে পরস্পর সাজানো, অর্থাৎ প্রথম ও শেষ মাধ্যম এ। মাধ্যমগুলির মধ্যে অবস্থিত বিভেদ তল এ বি সি ডি এবং ইএফ সমতল ও পরস্পর সমান্তরাল। আমরা চিত্রে দেখতে পাচ্ছি এ বি এই বিভেদ তলের মধ্যে আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করছে। তাহলে এখানে কিউ বিন্দুতে যে কোণ তৈরি করছে সেটা হচ্ছে ধরি θ1, এবং বি মাধ্যমে এসে যেই অভিলম্বের দিকে একটু সরে গেছে, অভিলম্বের দিকে সরে যাওয়ায় আমরা বুঝতে পারছি এটা একটু ঘন, তাহলে এটা হচ্ছে θ2 ধরি। আবার এখান থেকে আলোকরশ্মিটা পরবর্তী মাধ্যম সি, পরবর্তী মাধ্যমে এসে বিভেদ তলে এসে সি ডি বিভেদ তলে এসে আবার প্রতিসরিত হয়েছে। প্রতিসরিত আলোকরশ্মিটি আরেকটু অভিলম্বের দিকে সরে এসেছে, তাহলে এটাকে ধরি আমরা θ3। তাহলে θ3 থেকে দেখো এখানে এটা একটু ঘন মাধ্যম, সবগুলি স্বচ্ছ মাধ্যম কিন্তু ঘন। এখন আমরা দেখতে পাচ্ছি আবার এ মাধ্যমে ফিরে গেছে আলোকরশ্মিটা, এ থেকে বিতে, বি থেকে সিতে এবং সি থেকে আবার এ মাধ্যমে ফিরে এসেছে। তাহলে এ মাধ্যমে ফিরে এসেছে, দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে আলোকরশ্মিটা এখান থেকে এস ও টি অর্থাৎ θ1 কোণ আবার সেই অভিলম্ব থেকে দূরে সরে গেছে, আলোকরশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে গেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম যেই θ1 ছিল সেই θ1 এর সমান আমাদের রাস্তায় যেটা কোনটা হলো সেটা। তাহলে আমরা একটাকে θ1, একটাকে θ2, একটাকে θ3 এবং আবার θ1 এ ফিরে গেলাম। একটি আলোকরশ্মি পিকিউ মাধ্যমে এ ও মাধ্যম বি এর বিভেদ তল এ বি এর কিউ বিন্দুতে আপতিত হয় এবং প্রতিসরণের পর বি মাধ্যমে কিউ আর পথে গমন করে। এখানে আপতন কোণ θ1 এবং প্রতিসরণ কোণ θ2। চিত্রে দেখো আপতন কোণ θ1, প্রতিসরণ কোণ θ2। তাহলে আমরা লিখতে পারি এ মিউ বি ইজ ইকুয়াল টু সাইন θ1 বাই সাইন θ2, অর্থাৎ
এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্ক মিউ, এ মিউ বি ইকুয়াল টু সাইন থিটা 1 বাই সাইন থিটা 2, আপতন কোণ আই বাই প্রতিসরণ কোণ আর। সেই সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। একইভাবে বি ও সি এর বিভেদতল সিডি এর আর বিন্দুতে একবার এবং সবশেষে সি ও এ এর বিভেদতল ই এফ এর এস বিন্দুতে আরও একবার প্রতিসরণ ঘটে এবং আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ থিটা 2 এবং প্রতিসরণ কোণ থিটা 3 হয়। দেখো আমরা সিডি বিভেদতলে দেখতে পাচ্ছি এখানে আপতন কোণ থিটা 2 এবং প্রতিসরণ কোণ থিটা 3। তাহলে আমরা বি মিউ সি ইকুয়াল টু লিখতে পাচ্ছি সাইন থিটা 2 বাই সাইন থিটা 3। এখানে সাইন থিটা 1 হচ্ছে সাইন আর আই, আর হচ্ছে সাইন থিটা 3 হচ্ছে সাইন আর। তাহলে আমরা বি মিউ সি ইকুয়াল টু সাইন থিটা 2 ডিভাইডেড বাই সাইন থিটা 3 লিখতে পারি। এস বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ থিটা 3 সমতল ও সমান্তরাল তল বিশিষ্ট ফলকে প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ এস বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ প্রথম আপতন কোণ থিটা 1 এর সমান ও সমান্তরাল হয়। তাহলে সি মিউ এ ইকুয়াল টু সাইন থিটা 3 ডিভাইডেড বাই সাইন থিটা 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্টে দেখো ই এফ মাধ্যমে বিভেদতলে যে কোণটা আমরা দেখতে পাচ্ছি আপতন কোণ এখানে হচ্ছে থিটা 3 আর প্রতিসরণ কোণ আবার যে থিটা 1 এর সমান এবং সমান্তরাল হয়েছে। সুতরাং আমরা লিখতে পাচ্ছি সি মিউ এ ইকুয়াল টু সাইন থিটা 3 ডিভাইডেড বাই সাইন থিটা 1। এখন এই তিনটা ইকুয়েশন আমরা নিয়ে ক্যালকুলেশন করে আমরা বের করব ইকুয়েশন নিয়ে আমরা দেখো লিখতে পারি এ মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ এ ইকুয়াল টু সাইন থিটা 1 বাই সাইন থিটা 2 ইন্টু সাইন থিটা 2 বাই সাইন থিটা 3 ইন্টু সাইন থিটা 3 বাই সাইন থিটা 1। সবগুলো কাটা গিয়ে থাকছে এখানে 1, অর্থাৎ এ মিউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ এ ইকুয়াল টু 1, বা আমরা যদি এখানে লিখি বি মিউ সি ইকুয়াল টু, তাহলে কি হয় 1 বাই এ মিউ বি ইন্টু সি মিউ এ। তাহলে আমরা এইটাকে লিখতে পারি, ইন্টুটাকে আমরা এখানে ভাগ করে দেখাতে পারি এ মিউ সি ডিভাইডেড বাই এ মিউ বি। তাহলে আমরা পেয়ে গেলাম বি মিউ সি ইকুয়াল টু এ মিউ সি ডিভাইডেড বাই এ মিউ বি। চিত্র থেকেও আমরা এটা দেখতে পাচ্ছি। এই মাধ্যমটির শূন্য মাধ্যম হলে আমরা লিখতে পারি বি মিউ সি ইকুয়াল টু মিউ সি বাই মিউ বি পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সি ও বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্কের অনুপাতের সমান। দেয়ারফর আমরা লিখতে পারি শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো প্রতিসরণাঙ্কই হলো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। কিন্তু বি মিউ সি ইকুয়াল টু সাইন থিটা 2 ডিভাইডেড বাই সাইন থিটা 3, আবার সাইন থিটা 2 বাই সাইন থিটা 3 ইকুয়াল টু মিউ সি বাই মিউ বি। তাইলে থিটা 2 ইকুয়াল টু I1 I এবং থিটা 3 ইকুয়াল টু আর। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ সি বাই মিউ বি, বা মিউ বি সাইন আই ইকুয়াল টু মিউ সি সাইন আর। এই সূত্রটি আবার আমরা দেখতে পাচ্ছি শ্রেণীর সূত্রের প্রতিরূপ। তাহলে আমরা এই চিত্র থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো শ্রেণীর সূত্র এবং পরম প্রতিসরাঙ্ক দেখালাম। এটা ভালো করে বুঝো। তারপরে আমরা চলে যাব ফার্মাটির সংকট কোণ ও
ক্রান্তিকোণ, সংকটকোণ বা ক্রান্তিকোণ, তারপরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এগুলো আমরা পড়ব। দেখো, এটাও একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, এটা আসে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো লিখো, আসে পরীক্ষায় 1 মার্কস 2 মার্কস এগুলো আসে। দেখো, সংকটকোণ বা ক্রান্তিকোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, নির্দিষ্ট রঙের আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান এক সমকোণ হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায়, তাকে ওই রঙের জন্য হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকটকোণ বা ক্রান্তিকোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে। সংকটকোণ বা ক্রান্তিকোণকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে থিটা সি ইজিক্যাল টু সাইন ইনভার্স μ1 বাই μ2 বাই 1 বাই n2, আমরা যেটা দিয়ে ডিনোট করি। তাহলে আরেকবার আমরা পড়ি সংকটকোণটা। নির্দিষ্ট রঙের, এখানে নির্দিষ্ট রঙের আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। প্রধান শর্তই হচ্ছে এখানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে প্রতিসরিত হওয়ার সময়। আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান এক সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়, তাকে ওই রঙের জন্য হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকটকোণ বা ক্রান্তিকোণ বলে। তাহলে সবসময় মনে রাখতে হবে আলোকরশ্মি নির্দিষ্ট বর্ণের হইতে হবে, আর দুটি নির্দিষ্ট মাধ্যম থাকতে হবে, একটা ঘন মাধ্যম, একটা হালকা মাধ্যম, এবং আলোকরশ্মি সবসময় ঘন থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হতে হবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তিকোণের চেয়ে বড় মানে বড় কোণে যখন আপতিত হয়, তখন প্রতিসরণের পরিবর্তে আলোকরশ্মি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলিত হয়ে যায়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। পরের ক্লাসে আমরা এগুলো চিত্র দিয়ে বুঝিয়ে দেব। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তিকোণের চেয়ে বড় হয়, তখন বড় কোণের চেয়ে আপতিত হয়, তখন প্রতিসরণের পরিবর্তে আলোকরশ্মি কি করে? আলোকরশ্মি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমে প্রতিফলিত হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রধানত দুটি শর্ত রয়েছে। এক, আলোকরশ্মি অবশ্যই ঘন মাধ্যম থেকে ঘন ও তুলনামূলক হালকা মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে। 2, আপতন কোণ ক্রান্তিকোণ বা সংকটকোণের চেয়ে বড় হতে হবে, অবশ্যই বড় হতে হবে, নাহলে তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। আপতন কোণ সংকটকোণের চেয়ে বড় হতে হবে। চলে আসো ফার্মাটির নীতি। এটা তোমাদের কাছে নতুন, কিন্তু পড়ে দেখা একদমই সহজ, এবং আমরা এই ফার্মাটির নীতির সাহায্যে আলোকরশ্মির প্রতিসরণ প্রতিফলনও ব্যাখ্যা করা যায়। আমরা আজকে নীতিটা দেখব। যখন কোনো আলোকরশ্মি প্রতিফলন ও প্রতিসরণের সূত্র মেনে কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসরিত হয়, তখন তা সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। তাহলে এটা বলা হয়েছে, যখন কোনো আলোকরশ্মি প্রতিফলন ও প্রতিসরণের সূত্র মেনে কোনো সমতল পৃষ্ঠে, এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসরিত হয়, তখন সর্বদাই ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। তাহলে ফরম্যাটের নীতিটা হচ্ছে, যদি সমতল পৃষ্ঠের বেলায় হয় তাহলে সব সময় সে ক্ষুদ্রতম পথ অনুসরণ করবে, কিন্তু যদি গলীয় বা সমতল মাধ্যম বা গলীয় মাধ্যম হয় তাহলে একটু ভিন্ন হবে। তাহলে আমরা দেখি, ফার্মাটির নীতি থেকে দেখা গেছে যে আলোকরশ্মির কোনো বিন্দু থেকে এসে সমতল পৃষ্ঠ দ্বারা প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য কোনো বিন্দুতে যেতে যে সময় লাগে তা সর্বাপেক্ষা কম। সুতরাং আলোকরশ্মির ক্ষুদ্রতম পথ অনুসরণ করার অর্থই হচ্ছে ন্যূনতম সময় লাগে।
ক্ষুদ্রতম পথ বা ন্যূনতম সময় সংক্রান্ত এই নীতি কেবলমাত্র সমতল পৃষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো গোলীয় তলে আলোর প্রতিফলন বা প্রতিসরণের ক্ষেত্রে তা হয় স্থির। আলোকরশ্মির ক্ষুদ্রতম ও দীর্ঘতম পথ অনুসরণ করবে, অর্থাৎ সেক্ষেত্রে পথ হবে স্থির। তাহলে কি বলা হয়েছে, যে ন্যূনতম সময় লাগে সেটা শুধু সমতল তলের বেলায়, সমতল পৃষ্ঠের বেলায়। কোনো গোলীয় তলে যদি আলোর প্রতিফলন বা প্রতিসরণ হয়, তাহলে সেক্ষেত্রে আলোকরশ্মি ক্ষুদ্রতম বা দীর্ঘতম পথ অনুসরণ করবে, অর্থাৎ সেক্ষেত্রে পথ হবে স্থির বা নির্দিষ্ট। সমতল বা গোলীয় তল উভয়ের জন্যই ফার্মাটের নীতি সার্বিকভাবে বিবৃত করা হয় এভাবে, যে আলোকরশ্মি এক বিন্দু থেকে প্রতিফলন বা প্রতিসরণের পর অন্য আরেক বিন্দুতে যেতে যে পথ অনুসরণ করবে তা হবে চরম বা অবম বা স্থির দৈর্ঘ্যের পথ, এবং এই পথ অতিক্রম করতে সর্বদা সর্বাপেক্ষা অধিক অথবা কম সময় লাগবে। এটা হচ্ছে সমতল বা গোলীয় তলের ক্ষেত্রে ফার্মাটের নীতিটাকে এভাবে লেখা যায়। তবে আমরা সাধারণভাবে ফার্মাটের নীতিকে এটাই লিখব, যখন কোনো আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসরিত হয়, তখন তা সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। তাহলে আমরা আজকে যেটুকু দেখলাম তাতে আমরা ফার্মাটের নীতি পর্যন্ত পড়লাম। আমরা এই পর্যন্ত সবাই ক্লাসের পড়া পড়বে, বাসায় বসে পড়াটা শেষ করবে। এরপরের ক্লাসে আমরা পরের ক্লাস নিব আগামী সোমবারে আমাদের এই পর থেকে আমরা শুরু করব। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।